নমস্কার, আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন। মুর্শিদাবাদে কি হয়েছিল আমার কাছে সব প্রমাণ রয়েছে, বিরোধীদের কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। মালদায় হোটেলে দেহ ব্যবসা হাতে নাতে ধরলেন গ্রামবাসী, পুলিশে মদতের অভিযোগ স্থানীয়দের। সাম্প্রদায়িক হিংসা না ছড়িয়ে সীমান্তে নজর দে, মুর্শিদাবাদে দাঁড়িয়ে অ্যাক্টিং পিএমকে খোঁচা মমতার। তেল আভিভ বিমানবন্দরে হুতিদের হামলার বদলা ইয়েমেনে পাল্টা আঘাত ইসরায়েলের, মৃত এক। জগন্নাথ ধাম দর্শন ঘিরে বিজেপিতে অন্তর্কলহ, দিলীপ বললেন টেনশন নেবেন না। মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী, সিপিএম এবং বিজেপির কড়া প্রতিক্রিয়া, বিজেপির পাল্টা চাল, হাইকোর্টে মামলা, নিহতদের পরিবারকে নিয়ে। কাশ্মীর ইস্যুতে ভারতকে কোণঠাসা করার চেষ্টা, ফের নিরাপত্তা পরিষদের বৈঠকে ব্যর্থ পাকিস্তান। বিরাটি থেকে গ্রেফতার পাক নাগরিক আজাদকে নিয়ে বিস্ফোরক তথ্য এলো ইডির হাতে। বেআইনিভাবে মাটি কাটার প্রতিবাদ করায় নেতার হুমকি, বলাগড়ে ইস্তফা তৃণমূলের প্রধান সহ 11 সদস্য। পেহেলগাঁও কাণ্ডে উস্কানিমূলক মন্তব্য, হোটেল থেকে বহিষ্কৃত 9 ডাক্তারি পড়ুয়া। সরিয়ে নেওয়া হচ্ছে মিড ডে মিলের টাকা, ভয়ঙ্কর অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে। মুর্শিদাবাদ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিস্ফোরক মন্তব্য করে। তিনি অভিযোগ করেন সাম্প্রতিক হিংসার ঘটনা পূর্ব পরিকল্পিত এবং ধর্মের নামে ভুল প্রচার চালিয়ে মানুষকে প্ররোচিত করা হয়েছে। বাইরে থেকে লোক এনে উত্তেজনা ছড়ানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। মমতা জানান ঘটনার প্রকৃত তথ্য তার কাছে রয়েছে এবং শিগগিরই সব তথ্য প্রকাশ্যে আনা হবে। তিনি বলেন কিছু লোক ধর্মীয় নেতার ছদ্মবেশে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে, তারা আসলে গৃহশত্রু। যদিও মমতা দাবি করেন তিনি সকলকে মিত্র মনে করেন, কিন্তু যারা অশান্তি ছড়ায় তারা তার মিত্র নয়। মুর্শিদাবাদের ঐতিহাসিক গুরুত্বের কথা উল্লেখ করে তিনি আরও জানান বাংলার মানুষ এই ধরনের বিভাজন বরদাস্ত করবে না। বিজেপির বিরুদ্ধে তীব্র সমালোচনা করে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলে কেন অন্যান্য রাজ্যে হিংসা হলেও কেন্দ্রের প্রতিনিধি যায় না, অথচ বাংলায় কিছু ঘটলেই দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। তিনি বলেন এটা একেবারেই পরিকল্পিত ষড়যন্ত্র এবং এর পেছনে কিছু বহিরাগতদের হাত রয়েছে। জাফরাবাদে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে চাইলেও বিজেপির নিরাপত্তার অজুহাতে তাদের কলকাতায় সরিয়ে নিয়ে গিয়েছে বলে অভিযোগ করেন মমতা। তিনি এটিকে অপহরণ বলে মন্তব্য করে এবং বলেন সরকার ক্ষতিপূরণ দিতে প্রস্তুত ছিল। তিনি প্রশ্ন তোলেন কেন পরিবারগুলিকে লুকানো হলো, কি আড়াল করার চেষ্টা চলছে। শেষে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলেন সাম্প্রদায়িক অশান্তির নেপথ্যে যারা আছে রাজ্য সরকার তাদের কখনোই বরদাস্ত করবে না। পুরাতন মালদার নারায়ণপুর এলাকায় 12 নম্বর জাতীয় সড়কের ধারে এক হোটেলে রমরমিয়ে চলা দেহ ব্যবসা এবং জুয়ার আসর ফাঁস করলেন স্থানীয়রা। রবিবার রাত 10টা নাগাদ হোটেলে খেতে গিয়ে কয়েকজন যুবক দেখতে পান একাধিক নাবালিকা সহ যুবতীদের আপত্তিকর অবস্থায় রাখা হয়েছে। তারা ভিডিও তুলে ওই মেয়েদের একটি ঘরে আটকে রাখে। এরপর হোটেল কর্মীরা এসে বাধা দিতে গেলে স্থানীয়দের সঙ্গে শুরু হয় তর্কাতর্কি এবং হাতাহাতি। খবর পেয়ে পুলিশ এলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লেগে যায়। ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় মানুষজন। রাতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। পুলিশ পরিস্থিতি সামাল দিলেও হোটেল মালিক ঘটনার পর গা ঢাকা দেন। সোমবার তিনি মালদা থানায় আত্মসমর্পণ করে। আপাতত হোটেলটি সিল করে দিয়েছে পুলিশ। বিক্ষোভে নেতৃত্ব দেওয়া সঞ্জিত রাজবংশীর অভিযোগ ওই হোটেলে দীর্ঘদিন ধরে দেহ ব্যবসা, জুয়া এবং এমনকি গুলি চালানোর ঘটনাও ঘটে এসছে। বহুবার থানায়, বিডিও অফিসে, এমনকি পুলিশ সুপার এবং জেলা শাসকের কাছেও অভিযোগ জানানো হয়েছে, কিন্তু কোনো পদক্ষেপ হয়নি। আরেক স্থানীয় দীপক কৌর বলেন এমন কাজ চলতে থাকলে যুব সমাজ নষ্ট হয়ে যাবে। পুলিশ টাকা নিয়ে সব ধামাচাপা দিচ্ছে। গতকাল আমরা হাতে নাতে ধরেছি, তার জন্যই পুলিশ হোটেল সিল করেছে, কিন্তু এই হোটেল চিরতরে বন্ধ না হলে আমরা আন্দোলনে নামব। স্থানীয়দের দাবি হোটেল মালিকদের কড়া শাস্তি এবং পুরো চক্রের তদন্ত হওয়া দরকার। পুলিশ 24 ঘন্টার সময় চাইলেও এলাকার বাসিন্দারা হুঁশিয়ারি দিয়েছে ব্যবস্থা না হলে বৃহত্তর আন্দোলনে যাবেন তারা। ইসরায়েলের সবচেয়ে বড় বিমানবন্দর তেল আভিভের বেন গুরিয়ন এয়ারপোর্টের খুব কাছেই
ইয়েমেনের হুথি জঙ্গিদের মিসাইল হামলার 24 ঘন্টা কাটতে না কাটতে এবার ইয়েমেনে পাল্টা হামলা চালালো ইসরায়েল। তেল আভিভে রবিবার ব্যালিস্টিক মিসাইল আছড়ে পড়ে হুথিদের, যার জন্য বিমান চলাচল এবং বিমানবন্দরের অন্যান্য সমস্ত কাজকর্ম বন্ধ করে দেওয়া হয়। প্রত্যাশা মতোই হুথিদের পাল্টা জবাব দিতে বেশি সময় নেয়নি ইসরায়েল। তেল আভিভের হামলার প্রতিশোধ নিতে 20টি যুদ্ধ বিমান দিয়ে ইয়েমেনে এদিন হামলা চালায় ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র। হুথি নিয়ন্ত্রিত খেদেইদা বন্দরে কয়েক দফায় চালানো বোমা বর্ষণে একজনের মৃত্যু হয়েছে বলেও জানা গিয়েছে। সোমবার 5 মে রাতে সোশ্যাল মিডিয়ায় এক্সের এক পোস্টে ইয়েমেনে এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সেনাবাহিনী। এতে বলা হয়েছে, ইসরায়েলে হামলা চালানোর পাল্টা পদক্ষেপ হিসেবেই হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের ওই অঞ্চলে হামলা চালানো হয়েছে। খবর জেরুজালেম পোস্টের। জানা গিয়েছে, ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত ওই অঞ্চলে প্রচুর সংখ্যায় বোমা ফেলা হয় ইসরায়েলের তরফে। মুহূর্তেই ধ্বংস হয়ে যায় বেশ কয়েকটি বাড়িঘর। বিস্ফোরণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় একটি সিমেন্ট তৈরির কারখানাও। এই হামলায় একজনের মৃত্যুর পাশাপাশি 21 জন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। অভিযোগ রয়েছে, ইয়েমেনের ওই বন্দুকটি ব্যবহার করে ইরান থেকে অস্ত্র এবং সামরিক সরঞ্জাম সরবরাহ হয় হুথি বিদ্রোহীদের কাছে। দীঘার জগন্নাথ ধাম দর্শনে গিয়ে চরম বিতর্কে জড়িয়েছেন বঙ্গ বিজেপির দাবাং নেতা দিলীপ ঘোষ। দলের নেতারা প্রকাশ্যে উষ্মা প্রকাশ করেছে, যা জন্ম দিয়েছে নতুন জল্পনার। পদ্ম শিবিরেরই একাংশের ইঙ্গিত, ফুল বদল করে দিলীপ ঘাসফুল শিবিরের পথে। খড়গপুরের চা চক্র থেকে দিন দিলীপ হের বুঝিয়ে দিলেন, এসব নিয়ে চর্চা করে কোনো লাভ নেই। দলের নির্দেশ ভেঙে তিনি কিচ্ছু করেননি। স্বমহিমায় দিলীপ বললেন, সব ঠিক আছে, টেনশন নেবেন না। জগন্নাথ ধাম দর্শন নিয়ে বিতর্কের মাঝেই সোমবার সদ্য বিবাহিতা স্ত্রী রিঙ্কু মজুমদারকে নিয়ে ঝাড়গ্রাম গিয়েছেন দিলীপ ঘোষ। তবে রাতেই তিনি ফিরে যান খড়গপুরে। মঙ্গলবার সকালে সেখানে চা চক্রে যোগ দেন। স্বাভাবিকভাবেই জগন্নাথ ধাম দর্শন এবং বিতর্ক প্রসঙ্গ উঠতেই এক হাত নেন দিলীপ। বিষয়টা কোনোভাবে বিজেপির অন্তর্কলহ নয় বলেই দাবি করলেন তিনি। তবে দলের একাংশকে নিশানা করতেও ছাড়েননি তিনি। বললেন, কিসের দ্বন্দ্ব? কোনো এক ব্যাপারে বিজেপি নেতারা একমত নন। পার্টির কোনো নির্দেশিকা নেই এ বিষয়। কে মন্দিরে যাবে, কে মসজিদে যাবে, বিজেপি কোনো দিন ঠিক করে দেয়নি। বিজেপিতে গণতন্ত্র আছে। অক্ষয় তৃতীয়াতে বিভিন্ন লোক বিভিন্ন প্রোগ্রাম করেছে, কোনোটাই কেউ পার্টি থেকে জিজ্ঞেস করে করেনি। আমি চ্যালেঞ্জ করছি। এরপরে দিলীপ বলেন, পার্টিতে কিছু বাজনাদার আছে, তাদের খুবই চিন্তা হচ্ছে। তারা রীতি ঠিক করে দিচ্ছেন, পলিসি ঠিক করে দিচ্ছেন। আপনাদের বলবো, এত টেনশন নেবেন না, বগল বাজাবেন না। বিজেপি বিজেপির মতোই আছে, জনতা বিজেপির সঙ্গে আছে। উল্লেখ্য, আজ ফের গ্রামের বাড়িতে যাবেন দিলীপ। স্ত্রীকে নিয়ে বাইরে গ্রাম ঘুরে দেখার কথা তার। পাকিস্তানের অনুরোধে বৈঠকে বসেছিল রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ, কিন্তু ইসলামাবাদের হাজারো বাক্যবার সত্ত্বেও নিষ্ফলা হলো বৈঠক। জানা গিয়েছে, সোমবার নিরাপত্তা পরিষদের সদস্য 15টি দেশের প্রতিনিধিরা বৈঠকে বসেছিলেন। পাহেলগাঁও হামলা থেকে নজর ঘোরাতে কাশ্মীর প্রসঙ্গ তোলেন পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিকার আহমেদ, কিন্তু শেষ পর্যন্ত বৈঠকে কোনো সিদ্ধান্ত নেওয়াই সম্ভব হয়নি। পাহেলগাঁওয়ে 26 জন পর্যটকের হত্যার পরে তলানিতে পৌঁছেছে ভারত পাকিস্তানের সম্পর্ক। সিন্ধু জলচুক্তি স্থগিত, ভিসা বাতিল, আকাশসীমা বন্ধ করা, বাণিজ্য বন্ধের মতন একাধিক প্রত্যাঘাত করেছে নয়াদিল্লি। পাল্টা সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদও। এহেন পরিস্থিতিতে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের কাছে জরুরি অধিবেশনের আবেদন জানায় পাকিস্তান। সেই আর্জিতে সাড়া দিয়ে সোমবার গোপন রাতে বৈঠকে বসে 15টি দেশ। উল্লেখ্য, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসাবে বর্তমানে রয়েছে পাকিস্তানও। গ্রিসের সভাপতিত্বে নিরাপত্তা পরিষদের এই বৈঠক শুরুর আগেই অবশ্য নয়াদিল্লি আঁচ করতে পেরেছিল। সদস্য পদের অপব্যবহার করে পরিষদের নজর পেহেলগাঁও থেকে ঘোরাতে চাইবে পাকিস্তান। তবে ইসলামাবাদের এই চালের পাল্টা দিতে তৈরি ছিল নয়াদিল্লি। জানা গিয়েছে, বৈঠক চলাকালীন পাক প্রতিনিধি বলেন, সিন্ধু জলচুক্তি স্থগিত করে দেওয়া আসলে আগ্রাসী নীতির প্রতিফলন। এছাড়াও পাকিস্তানের দাবি, ভারত সামরিক তৎপরতা বাড়াচ্ছে এবং উস্কানিমূলক মন্তব্য করছে। যদিও নয়াদিল্লির পাল্টা এসব মন্তব্য করে নজর ঘোরানোর চেষ্টা করছে পাকিস্তান, কারণ তারাই ভারতে নাশকতা চালানোর ক্ষেত্রে মদত দিচ্ছে। তবে সোমবার ক্লোজ ডোর বৈঠক হলেও তাতে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি।
রাষ্ট্রসংঘের তরফে কোনো বিবৃতি মেলেনি, সরকারিভাবে বৈঠক নিয়ে কিছু জানানো হয়নি। পেহেলগাঁও হামলা বা তার পরবর্তী পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদ কোনো পদক্ষেপ করেনি। ফলে পাকিস্তানের অনুরোধে বৈঠক হলেও শেষ পর্যন্ত রাষ্ট্রসংঘের মঞ্চে সুবিধা করতে পারল না ইসলামাবাদ। নিষ্ফলা হলো বৈঠক। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে উত্তর 24 পরগনার বিরাটি থেকে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক আজাদ মল্লিককে জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেলেন তদন্তকারীরা। ইডি সূত্রে খবর, পাকিস্তানি নাগরিক আজাদ মল্লিক ভুয়ো পরিচয় ভারতের ভোটার তালিকায় নাম তুলেছিলেন। এমনকি 2টি নির্বাচনে ভোটও দিয়েছে সে। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, জেরায় বহু প্রশ্নের জবাব এড়িয়ে যাচ্ছে আজাদ, যাতে গোয়েন্দাদের অনুমান ধৃত ব্যক্তি পাকিস্তানি গুপ্তচর সংস্থা ISI এর এজেন্ট হলেও হতে পারে। ইডি সূত্রে খবর, জেরায় আজাদ জানিয়েছে, বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করে সে। তার বাংলাদেশে এক স্ত্রী রয়েছেন। পশ্চিমবঙ্গে এসে সে 2020 সালে আরও একটি বিয়ে করে। এরপর সেই স্ত্রীর পরিচয় ব্যবহার করে ভোটার তালিকায় নাম তোলে আজাদ। 2021 সালের বিধানসভা নির্বাচন এবং 2024 সালের লোকসভা নির্বাচনে ভোটও দিয়েছে অভিযুক্ত। গোয়েন্দা সূত্রে খবর, শুধু জাল পাসপোর্ট তৈরি বা হাওয়ালা কারবার নয়, আরও কোনো গভীর ষড়যন্ত্রে যুক্ত থাকতে পারে আজাদ। তদন্তকারীদের অনুমান, ভারতে ISI এর চর হিসাবে কাজ করছিল সে। অভিযুক্তের গতিবিধি জানতে ইতিমধ্যে তাকে বেশ কয়েকবার জেরা করেছে NIA। সত্যের ধৃতের সঙ্গে IS এর যোগ ছিল কিনা, থাকলে তার সঙ্গে এই চক্রে আর কারা যুক্ত ছিল জানতে তদন্ত চালাচ্ছে NIA এবং ইডি। হুগলির বলাগড়ের গুপ্তিপাড়া 2 নম্বর পঞ্চায়েতে বেআইনি মাটি কাটাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ উঠেছে, পঞ্চায়েত এলাকার লালপুকুর অঞ্চলে দীর্ঘদিন ধরে নিয়ম বহির্ভূতভাবে মাটি কাটা চলছিল। বিষয়টি নিয়ে পঞ্চায়েতের প্রধান মানিক ঘরামি এবং তৃণমূলের 11 জন সদস্য একযোগে প্রতিবাদ জানিয়ে গুপ্তিপাড়া ফাঁড়িতে অভিযোগ জানান। অভিযোগ পাওয়ার পরেই মাটি কাটার কাজ বন্ধ করে দেওয়া হয়। তবে এই প্রতিবাদের জেরে সোমবার গভীর রাতে পঞ্চায়েত সদস্য প্রীতম ঘোষের শশার জমিতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ফলে পঞ্চায়েত জুড়ে উত্তেজনা আরও বৃদ্ধি পায়। পঞ্চায়েতের এক সাংবাদিক বৈঠকে অভিযোগ করা হয়, বলাগড় পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিশ্বজিৎ শীল একটি মাটি কাটা সিন্ডিকেট পরিচালনা করছেন। বিশ্বজিৎ শীল অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করে জানান, তিনি মাটি কাটার সঙ্গে যুক্ত নন এবং কাউকে হুমকি দেননি। তবে ভূমি সংস্কার দপ্তর সূত্রে জানা গিয়েছে, তার সুপারিশে 33 শতক জমিতে 1 মাসের জন্য মাটি কাটার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু পঞ্চায়েত সদস্যদের অভিযোগ, আসলে প্রায় 2 বিঘা জমির মাটি কাটা হচ্ছে এবং এর ফলে এলাকার মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে। পঞ্চায়েতের সদস্য শুক্লা বাইন জানান, সিন্ডিকেটের প্রতিবাদ করায় তাদের হুমকি দেওয়া হচ্ছে, বালি তোলা, জুয়ার বোর্ড চালানো এবং সন্ধ্যার পর মাটির গাড়ির দৌরাত্মে জনজীবন বিপর্যস্ত। তারা বিডিওকে লিখিত অভিযোগ জানাবেন এবং দল ব্যবস্থা না নিলে পঞ্চায়েত পদ থেকে ইস্তফা দেওয়ার কথাও ভাবছেন। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার রেশ এবার পৌঁছল বারাসাত মেডিকেল কলেজে। উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে মেডিকেল কলেজের হোস্টেল থেকে বহিষ্কৃত করা হলো 9 জন ডাক্তারি পড়ুয়াকে। জানা গিয়েছে, অভিযুক্তরা কলেজের প্রথম এবং দ্বিতীয় বর্ষের ছাত্র। তাদের মধ্যে 7 জন দ্বিতীয় বর্ষের এবং বাকি 2 জন প্রথম বর্ষের। হোস্টেলে বিতর্কিত মন্তব্য করায় ওই পড়ুয়াদের বিরুদ্ধে সরাসরি উস্কানি দেওয়ার অভিযোগ ওঠে, জানিয়ে হোস্টেলের অন্যান্য আবাসিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। পরিস্থিতি ঘোলাটে হতে শুরু করতেই কলেজ কর্তৃপক্ষ হস্তক্ষেপ করে এবং তাদের হোস্টেল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয়। তবে কলেজের তরফে জানানো হয়েছে, এই 9 জন পড়ুয়াকে শুধু হোস্টেল থেকেই সরানো হয়েছে। তাদের পঠন পাঠনের ওপর কোনো বিধিনিষেধ আরোপ করা হয়নি। তারা নিয়মিত ক্লাসে অংশ নিতে পারবেন। ঘটনাটি খতিয়ে দেখতে হাসপাতাল কর্তৃপক্ষ ইতিমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত রিপোর্ট জমা পড়ার পরেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য, পেহেলগাঁওয়ের বৈশালন ভ্যালিতে জঙ্গি হামলার পর দেশ জুড়ে প্রতিবাদের ঢেউ ওঠে। কেউ পথে নেমে, কেউ বা সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেন। এরই মাঝে বিতর্কিত পোস্ট ঘিরে উত্তেজনা ছড়ায় উত্তর 24 পরগনার আমডাঙ্গায়, এমনকি পুলিশের লাঠিচার্জ পর্যন্ত গড়ায় পরিস্থিতি। এই আবহে বারাসাত মেডিকেলে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। কলেজ কর্তৃপক্ষের এক কর্তা বলে, অভিযোগ পেয়েই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে, তদন্ত চলছে, রিপোর্ট এলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। স্কুল শিক্ষা দপ্তরের লিখিত অভিযোগ দায়ের করলে অন্যান্য শিক্ষিকা এবং অভিভাবকরা ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা স্কুল পরিদর্শক। তবে অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষিকা। তাকে হেয় করার জন্যই এই পদক্ষেপ বলে পাল্টা অভিযোগ জানিয়েছেন তিনি। রাজপুর সোনারপুর পুরসভার 12 নম্বর ওয়ার্ডে অবস্থিত আচার্য প্রফুল্লনগর বিদ্যায়তন এই স্কুলের প্রধান শিক্ষিকা ভবানী সর্দার মণ্ডল। তার বিরুদ্ধে মিড ডে মিলের টাকা, স্কুলের উন্নয়নের টাকা তছরূপের অভিযোগ উঠেছে। এছাড়া প্রাথমিক শিক্ষাদানে সরকার যেখানে সমস্ত সুযোগ সুবিধা সম্পূর্ণ বিনামূল্যে দেয়, সেখানে স্কুল ড্রেস, ফর্ম দেওয়া, ভর্তি, এমনকি কোনো ছাত্রছাত্রীর ট্রান্সফার নিলে সেক্ষেত্রেও টাকা নেওয়া হয় বলে অভিযোগ। স্কুলেরই এক শিক্ষক প্রতাপচন্দ্র শাঁখারির অভিযোগ, স্কুলের সহ শিক্ষকদের প্রতি তিনি খারাপ ব্যবহার করেন। বিভিন্নভাবে অভিভাবকদের থেকে টাকা তোলা হয় বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদ করে প্রধান শিক্ষিকার রোষে তিনি পড়েছেন বলে দাবি করেন ওই শিক্ষক। দুর্নীতির জেরে বন্ধ রয়েছে মিড ডে মিলের পরিষেবাও, ফলে বঞ্চিত হচ্ছে ছাত্রছাত্রীরাও। প্রধান শিক্ষিকা ভবানী সর্দার মণ্ডল বলে, 2022 সালের ডিসেম্বর মাসে তিনি প্রধান শিক্ষিকা হিসেবে দায়িত্ব নেন। তারপর থেকেই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এই ঘটনার তদন্তে স্কুলে আসেন সার্কেল ইন্সপেক্টরও। শিক্ষক এবং শিক্ষিকাদের জিজ্ঞাসাবাদও করেন। এই বিষয়ে প্রশ্ন করা হলে তারা এড়িয়ে যান, কোনো উত্তর দেননি। আজকের মতন খবর এই পর্যন্তই। ধন্যবাদ।